আজ থেকে 12,000 বছর আগেও মানুষ দিনের বেলা শিকার করত, সন্ধ্যাবেলা ছাতিম গাছের নিচে নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটাতো। সূর্যের আলো যখন ডুবে যেত তখন তাদের চোখের পাতায় ঘুম ভর করত। সারা রাত তারা ঘুমিয়ে থাকতো, তাদের শরীর নতুন করে রেনোভেট হতো, এনার্জি রিফিল করত। দিনের বেলা যখন সূর্য উঠতো তখন তারা আবার নতুন করে জেগে উঠতো, পূর্ণ দমে শিকারে যেত। তাদের জীবন ছিল সূর্যের আলো এবং রাতের আধারের সাথে ম্যাচ করা। ঠিক 12,000 বছর পর আমাদের জীবন সূর্যের আলো কিংবা রাতের অন্ধকার কোনোটার সাথে ম্যাচ করছে না। রাতের বেলা যখন আমাদের ঘুমানোর কথা তখন আমরা ইউটিউব, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। রাতের বেলা যখন ঘুম আসার কথা তখন ঘুমকে তাড়ানোর জন্য আমরা চা, কফি একটার পর একটা গিলতে থাকি। ঘুমের সময় ঘুম না থাকায় আমাদের শরীর রেনোভেট হচ্ছে না, আমাদের শরীরের এনার্জি রিফিল হচ্ছে না। পরদিন সকালবেলা আমরা ঝিমাই, আমরা ঘুমাই, কাজ কম করি, কথা বলতে, দেখা করতে, মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করতে আমাদের ভালো লাগে না। আমরা পিছিয়ে পড়ি, আমরা একা হই, আমরা আফসোস করি কেন আমাদের বন্ধু নেই। আরো কিছুদিন পর আমাদের অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হতে থাকে, কোনো কিছুতে আমরা কনসেন্ট্রেশন দিতে পারি না, আমাদের পারফরমেন্স খারাপ হয়, আমাদের পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়, এমনকি আমাদের অ্যাসিডিটিও বাড়তে থাকে। আমরা শুধু আফসোস করি কেন আমাদের হচ্ছে না। কেন আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে? এর দুইটা সমাধান, এক টাইমার, দুই হচ্ছে টাইম। টাইমার বলতে আমি ঘড়ির কথা বুঝিয়েছি। সেই ঘড়িতে কোন টাইমে কোন কাজ করতে হবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার ক্লান্তি দূর হবে, আপনার যে আফসোসগুলো আছে এই আফসোসগুলো ধীরে ধীরে কমে যাবে। আমাদের শরীরে একটা টাইমার থাকে বা একটা ক্লক থাকে, এই ক্লকটার নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। দেয়াল ঘড়ির যে কাঁটা আছে এই কাঁটাগুলো যেমন প্রত্যেক দিন শেষে ঘুরে আবার প্রথম বিন্দুতে চলে আসে, ঠিক তেমনি আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক দিন শেষে আবার নতুন করে জিরো বিন্দুতে চলে আসে এবং সেখান থেকে পরদিন আবার নতুন করে জার্নি শুরু করে। এই যে রিদমিক একটা ব্যাপার ঘটছে বা একটা ছন্দময় ব্যাপার ঘটছে, এই জন্য এটাকে বায়োলজিক্যাল রিদমও বলা হয়। বায়োলজিক্যাল রিদমের আরেকটা নাম হচ্ছে সার্কাডিয়ান রিদম। সার্কা শব্দের অর্থ হচ্ছে অ্যাবাউট, ডিন শব্দের অর্থ হচ্ছে দিন। তার মানে অলমোস্ট একদিনের যে রিদম বা প্রত্যেকটা দিন যে ঘটনাটা ঘুরে ফিরে ঘটছে এটাকেই বলা হচ্ছে সার্কাডিয়ান রিদম। আজকে আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমোতে যাবেন, কখন আপনার ক্ষুধা লাগবে, কখন আপনি খেতে বসবেন, কখন আপনার মধ্যে যৌন উদ্দীপনা জাগবে, কখন আপনি ভালো পড়ালেখা করতে পারবেন এবং কখন আপনার জন্য এক্সারসাইজের জন্য বেস্ট সময়, সবকিছু বলে দেয় এই ঘড়ি। সো আপনি যদি এই ঘড়ির টাইম দেখে দেখে নিজেকে সেট করে নিতে পারেন তাহলে আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। আজকের ভিডিওতে আমি এই টাইমার এবং টাইম নিয়ে সবকিছুর লজিক্যাল ব্যাখ্যা সহ কথা বলবো। আমাদের সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক চালিত হয় একটা হরমোন দ্বারা। এই হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোন আমাদের বলে দেয় দিনের জন্য কোন কাজ, রাতের জন্য কোন কাজ বেটার। এই হরমোন ক্ষরণের জন্য লাগে সানলাইট কিংবা যে কোনো ধরনেরই আলো। সূর্যের আলো কিভাবে এই মেলাটোনিন নামক হরমোনটিকে ক্ষরণ করছে কিংবা করছে না, এই পুরো ব্যাপারটার জন্য একটা গতিপথ আছে যেটা আপনাকে বুঝতে হবে। সূর্যের আলো যখন আসে তখন মেলাটোনিন হরমোন ক্ষরণ কম হয়, সূর্যের আলো যখন থাকে না তখন মেলাটোনিন হরমোন বেশি হয়। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সূর্যের আলো এই হরমোন ক্ষরণ করছে। প্রথম, সূর্যের আলো আমাদের রেটিনায় পড়ে, রেটিনা থেকে অপটিক নার্ভ সৃষ্টি হয়, সেই অপটিক নার্ভ চলে যায় আমাদের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে একটা স্পেশাল জায়গা আছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস। হাইপোথ্যালামাসের এই সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াসকেই বলা হয় বায়োলজিক্যাল ক্লক, কারণ সেই ডিসিশন নেয় এরপরে কি ঘটনা ঘটবে। সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস থেকে তথ্য চলে যায় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসও হাইপোথ্যালামাসে আছে। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে চলে যায় আমাদের সুষুম্না কাণ্ডের সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ায়। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে এই খবর চলে যায় পিনিয়াল গ্ল্যান্ডে বা পিনিয়াল গ্রন্থিতে। এই পিনিয়াল গ্রন্থি এরপর ডিসিশন নেয় মেলাটোনিন ক্ষরণ করবে কি না। যদি লাইট থাকে মেলাটোনিন ক্ষরণ হবে না, যদি লাইট না থাকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হবে। মেলাটোনিন শব্দটার একটা পার্ট আছে মেলানোস, এই মেলানোস শব্দের অর্থ ডার্ক। ডার্ক বা অন্ধকারে যে হরমোন ক্ষরণ হবে তার নাম হচ্ছে মেলাটোনিন। পিনিয়াল গ্রন্থি যেহেতু বুঝতে পারছে এখন সূর্যের আলো আছে, মেলাটোনিন ক্ষরণ করা যাবে না, এখন সূর্যের আলো নেই, মেলাটোনিন ক্ষরণ করা যাবে। সো পিনিয়াল গ্রন্থি সূর্যের আলো বুঝতে পারে বলেই আমরা পিনিয়াল গ্রন্থিকে থার্ড আই বা তৃতীয় চোখ বলি। যদি মেলাটোনিন হরমোন ক্ষরণ যখন হওয়ার কথা তখন হয় এবং যখন হওয়ার কথা না তখন না হয়, তাহলে আমাদের শরীরে দুইটা সাইকেল ঠিকঠাক চলবে।
একটির নাম হচ্ছে সার্কাডিয়ান সাইকেল। বুঝতেই পারছেন ডিয়ান শব্দের অর্থ হচ্ছে দিন, প্রত্যেক দিনের যে ঘটনাগুলো সেগুলো ঘটলেই আমরা তাকে বলবো সার্কাডিয়ান সাইকেল। আরেকটি হচ্ছে সার্কানুয়াল সাইকেল। এই এনুয়াল মানে হচ্ছে বর্ষ, তার মানে বছরে যে ঘটনাগুলো একবার করে ঘটবে এগুলোকেই বলা হচ্ছে সার্কানুয়াল সাইকেলের কম্পোনেন্ট। সার্কাডিয়ান সাইকেল বা দৈনিক কি কি ঘটনা ঘটবে, যেমন কখন আপনার ঘুম আসবে, কখন আপনার ঘুম ভেঙে যাবে, কখন আপনার ক্ষুধা লাগবে আপনাকে খেতে হবে, কখন আপনার যৌন উদ্দীপনা জাগবে, এছাড়াও কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন পড়বেন, কখন খেলাধুলা করবেন, সবকিছুই সার্কাডিয়ান সাইকেল আপনাকে বলে দিবে। সার্কানুয়াল সাইকেল বলে দেয় কখন প্রাণীদের ক্ষেত্রে প্রজনন ঋতু, কখন উদ্ভিদের ক্ষেত্রে বর্ষবলয় তৈরি হবে, কিংবা কখন ফুল আসবে। মেলাটোনিন কিভাবে আমাদের সার্কাডিয়ান সাইকেল বা 24 ঘন্টার ঘটনাবলী নিয়ন্ত্রণ করছে? মেলাটোনিন বেশ কয়েকভাবেই কাজ করে, তবে প্রধান তিনটা কার্যপ্রণালী হচ্ছে আপনার ব্লাড প্রেশার কমিয়ে দিবে, আপনার টেম্পারেচার কমিয়ে দিবে এবং আপনার বাওয়েল মুভমেন্ট বা প্রস্রাব পায়খানার চাপ বন্ধ করে দেবে। চিন্তা করে দেখুন, আপনার ব্লাড প্রেশার যদি কমে যায়, টেম্পারেচার যদি কমে যায় এবং প্রস্রাব পায়খানার যদি চাপ না থাকে, তাহলে আপনার চোখের পাতায় ঘুম নেমে আসবে। চোখের পাতায় ঘুম নেমে আসার পর আপনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়বেন। এভাবেই মেলাটোনিন আমাদের চোখে ঘুম নামায়। প্রশ্ন হলো, মেলাটোনিন ঠিক কখন ক্ষরণ হয় আর কখন ঘুম নামানোর কাজটা করে? পুরো ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে একটা দীর্ঘ চার্ট দেখতে হবে। স্ক্রিনে যে টাইমগুলো এবং পাশে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো ব্যাপারটা মেলাটোনিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভোর যখন 6:45 বাজে, তখন হঠাৎ করে মেলাটোনিনের পরিমাণ কমে যেতে শুরু করে, তখন আমাদের ব্লাড প্রেশার রেইজ হয়ে যায়। ব্লাড প্রেশার যখন রেইজ হয়ে যায়, তখন আমরা ঘুম থেকে জেগে উঠতে শুরু করি। 7:30টার মধ্যে মেলাটোনিন সিক্রেশন কমপ্লিটলি স্টপ হয়ে যায়, তার মানে আমাদের শরীরে আর কোনো ঘুম নেই। 7:30টায় আমাদের মধ্যে আর কোনো ক্লান্তিও থাকবে না। 8:30টার মধ্যে আমাদের বাওয়েল মুভমেন্ট শুরু হয়ে যায়। বাওয়েল মুভমেন্ট বলতে প্রস্রাব পায়খানার একটা চাপ তৈরি হবে, আমরা বাথরুমে যাই। 9টার মধ্যে আমাদের টেস্টোস্টেরন হাইয়েস্ট পরিমাণ সিক্রেশন হয়। সকাল 10টায় আমাদের হাই অ্যালার্টনেস থাকে। 2:30টার মধ্যে আমাদের বেস্ট কোঅর্ডিনেশন পাই এবং 3:30 আমাদের রিঅ্যাকশন টাইম সবচেয়ে ফাস্টেস্ট হয়। বুঝতেই পারছেন, এই 10টা থেকে 3:30টার মধ্যে আমাদের অ্যালার্টনেস বেশি, আমাদের কোঅর্ডিনেশন ভালো এবং আমাদের রিঅ্যাকশন টাইম খুব ফাস্টেস্ট। এই সময় যদি আমরা কোনো কিছু পড়ি, এই সময় যদি আমরা কোনো কিছু ডিসিশন নেই, এই সময় যদি আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেশন দেই, সো সবচেয়ে ভালো আমরা আউটপুট পাবো। পড়ালেখার জন্য বেস্ট টাইম আসলে রাত নয়, পড়ালেখার জন্য বেস্ট টাইম আসলে ভোর নয়। পড়ালেখার জন্য বেস্ট টাইম আপনি যদি একটা ভালো পরিবেশে থাকেন, এই দুপুর বেলাটা 10টা থেকে শুরু করে 3:30টার মধ্যে। এজন্যই কিন্তু পৃথিবীর যে স্কুল কলেজগুলো আছে 10টার দিকে শুরু হয়, 3:30 বা 4টা পর্যন্ত চলে। এই 10টা থেকে 3:30 পর্যন্ত আপনার মধ্যে যে হাই অ্যালার্টনেস, বেস্ট কোঅর্ডিনেশন এবং ফাস্টেস্ট রিঅ্যাকশন টাইম থাকছে, এগুলো কিন্তু আপনার কগনিটিভ ফাংশনকে আরো বেশি স্টিমুলেট করে। তার মানে আপনার শরীর কি ধরনের এখন ব্যবহার করতে পারবে, আপনার শরীর কি উপকারগুলো পাবে এই সময়টাতে, আমি আপনাদের এক এক করে বলছি। আপনার মেন্টাল এবিলিটি বাড়বে, আপনার অ্যাটেনশন বাড়বে, আপনার প্রবলেম সলভিং ক্ষমতা বাড়বে, ডিসিশন মেকিং সবচেয়ে বেস্ট হবে এই সময়। আপনি শিখতে পারবেন ভালো, আপনি থিঙ্কিং করতে পারবেন ভালো এবং আপনি স্মরণ রাখতে পারবেন ভালো। 6:30টার দিকে আপনার ব্লাড প্রেশার হাইয়েস্ট থাকে। 7:30টার দিকে আপনার বডি টেম্পারেচার হাইয়েস্ট থাকে। 6:30 এবং 7:30টার সময় যদি আপনি খেলাধুলা করেন, তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। এই সময় আমাদের শরীর সবচেয়ে বেশি মুভ করে, আমাদের মাসকুলার স্ট্রেংথ কিংবা কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বেড়ে যায়। যেহেতু এই সময় আমাদের মাসকুলার স্ট্রেংথ এবং কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বেড়ে যায়, স্পোর্টসের জন্য বেস্ট টাইম এবং রিসার্চ পেপারেও তাই বলেছে। ঠিক এই সময়টাতেই পৃথিবীর সবচেয়ে বেশি রেকর্ড ভাঙা হয়েছে স্পোর্টসে। রাত 9টার সময় মেলাটোনিন সিক্রেশন স্টার্ট হয়। 10:30টার মধ্যে আমাদের বাওয়েল মুভমেন্ট সাপ্রেসড হয়ে যায়, আমাদের প্রস্রাব পায়খানার চাপ মোটামুটি বন্ধ হয়ে যায়। সো 9:30 থেকে 10:30 হচ্ছে আমাদের ঘুমের প্রিপারেশন নেওয়ার সময়। এই সময়ের আগে আমাদের খানা পিনা শেষ করে নেওয়া উচিত। রাত 2:30টার সময় আমাদের ডিপেস্ট স্লিপ হয়, কারণ এই সময় সবচেয়ে বেশি মেলাটোনিন রিলিজ হয়। রাত 4:30টায় আমাদের বডি টেম্পারেচার সবচেয়ে লোয়েস্ট হয়। সবচেয়ে লোয়েস্ট এই সময় হচ্ছে বলে এই সময় আমাদের শীত লাগে এবং আমরা কাঁথা কম্বল টানাটানি করি। আপনার মনে হচ্ছে যে আমি তো এগুলোর কিছুই মানি না, তাহলে আমার তো কিছু হচ্ছে না। প্রথমত, যে জিনিসটা হয়নি ওই জিনিসটা হলে কেমন হতো এই সম্পর্কে কিন্তু আপনার ধারণা নাই। মনে রাখবেন, আপনি যদি আজকে সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান সাইকেলকে না মানেন, তাহলে দীর্ঘমেয়াদী আপনার ইফেক্ট তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী ইফেক্টগুলো হচ্ছে ডায়াবেটিস,
আপনার শরীরের ওজন বাড়বে, আপনার ডিপ্রেশন বাড়বে এবং ডিমেনশিয়া হবে, মানে আপনি ভুলে যেতে শুরু করবেন। অনেকেই ভাবছেন যে এগুলো তো অনেক দিন পরে হয়, হবে কি হবে না। সবচেয়ে কমনেস্ট যে জিনিসগুলো আপনি নগদে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমে যাবে, আপনার পারফরমেন্স কমে যাবে, আপনার এসিডিটি ডেভেলপ করবে। সো অলরেডি প্রথম দুইটা অনেকের মধ্যে ডেভেলপ করছে এবং আপনারা জানেন যে আমাদের ছোটবেলায় আমরা সবকিছু মনে রাখতে পারতাম, আমাদের বয়স বাড়ছে, আমরা পড়তেও পারছি না, মনে রাখতেও পারছি না। তাহলে কেন? কারণ ছোটবেলায় আমরা সারাদিন খেলাধুলা করেছি, পড়ালেখা করেছি, সন্ধ্যার দিকে ঘুমিয়ে গেছি নাক ডেকে। আমরা যতই বড় হচ্ছি আমাদের অনেকগুলো অপশন সৃষ্টি হচ্ছে রাতের বেলা জেগে থাকার, ফলে আমাদের রাত জাগার কারণে এই ঘটনাগুলো ঘটছে। ছোটবেলায় আমরা ভালো স্টুডেন্ট ছিলাম কারণ আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি, বড় হওয়ার পর আমাদের সবকিছুই কমে গেছে কারণ আমরা রাত্রেবেলা জেগে থাকতে শুরু করেছি। প্রশ্ন হলো ঘুমানোর সব থেকে বেস্ট সময় কোনটি? আপনি আগের লিস্ট থেকে চিন্তা করুন। আপনার শরীরে যখন 9টার সময় মেলাটোনিন সিক্রেশন স্টার্ট হয় তখনই আপনার ক্লান্তি কিংবা ঘুম আসার কথা। তো 9টা থেকে 10:30টার মধ্যে আমাদের ঘুমিয়ে যাওয়া উচিত। মেলাটোনিন আমাদের একটা সুনির্দিষ্ট সময় ঘুমিয়ে রাখে। আমাদের আসলে কতক্ষণ ঘুমানো উচিত? মেলাটোনিন নিজে কি বলছে? মেলাটোনিন কখনো 4 ঘন্টা ফুল ইফেক্ট তৈরি করে, কখনো 10 ঘন্টা পর্যন্ত তৈরি করে। 4 থেকে 10 ঘন্টা যে কোনো সময় আপনি ঘুমাতে পারেন। তবে রিসার্চ বলছে মিনিমাম 6 আওয়ার্স আপনাকে ঘুমাতে হবে। এই আওয়ার্সের সামনে কিন্তু একটা শব্দ আছে, তার নাম হচ্ছে মিনিমাম। তার মানে সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমাইতে হবে। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের ফ্যামিলিতে কিন্তু এই প্র্যাকটিসটা করি। 6 ঘন্টা হয়েছে ওকে পিটিয়ে উঠাই দেই ঘুম থেকে। 6 ঘন্টা কিন্তু মিনিমাম। সো আপনাকে 6 ঘন্টার বেশি ঘুমাতে হবে, 6.5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। আমি নিজে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই। আমার মনে হয় এই 9 থেকে 10 ঘন্টা আমার প্রোডাক্টিভিটিটা আরো বেশি বৃদ্ধি করে। সো আপনি 6 ঘন্টার বেশি ঘুমানোর চেষ্টা করবেন, এইটা আপনার জন্য বেস্ট। আমার তো রাতে ঘুম হয় না, তাহলে কি আমার মেলাটোনিন কাজ করছে না, নাকি আমার অন্য কোনো সমস্যা হয়েছে? প্রথমত, আপনার রাত্রে ঘুম হয় না, আপনি কি করেন? আপনি লাইট জ্বালিয়ে রাখেন, আপনি মোবাইলের দিকে তাকিয়ে থাকেন। লাইট এবং মোবাইলের লাইট দুইটাই কিন্তু আমাদের চোখকে বলে এখন আলো আছে। এখন যদি আলো থাকে তাহলে মেলাটোনিন সিক্রেশন হবে না, মেলাটোনিন তার কাজ করবে না। তাহলে ঘুমানোর প্রথম শর্ত হচ্ছে আপনার রুমটাকে অন্ধকার করতে হবে, আপনার মোবাইলটাকে বন্ধ করতে হবে। তারপরও আমার ঘুম আসছে না, তাহলে আমার কি করা উচিত? তাহলে আপনি সারাদিন কোনো ধরনের ফিজিক্যাল এক্সারশন হবে, হার্ড ওয়ার্ক হবে এমন কোনো কাজ করেননি। আপনি দিনের বেলা অনেক বেশি কাজ করবেন, শ্রম দিবেন, সন্ধ্যার দিকে যখন আপনার মেলাটোনিন সিক্রেশন শুরু হবে আপনার ঘুম হতে শুরু করবে। এরপরও যদি ঘুম না হয় তাহলে কি আমরা আর্টিফিশিয়াল মেলাটোনিন নিতে পারি কিনা, এটা একজন ডাক্তারের বিষয়। সে যদি দেখার পর মনে করে আপনাকে আর্টিফিশিয়াল মেলাটোনিন দেওয়া যায় তাহলে দিবে। তবে আর্টিফিশিয়াল মেলাটোনিন দিয়ে ঘুমকে প্রমোট করা যেতে পারে, তবে এটা শর্ট টার্ম বা অল্প দিনের জন্য দিতে হয়। তাহলে বেস্ট ওয়ে কি ঘুমানোর বেস্ট ওয়ে হচ্ছে আপনি দিনের বেলা প্রচুর পরিমাণ পরিশ্রম করেন, রাতের বেলার জন্য কোনো কাজ জমিয়ে রাখবেন না, রাত্রেবেলা আপনার অটোমেটিকলি ঘুম চলে আসবে। আমাদের তো প্রায় পরীক্ষা থাকে, আমাদের অনেক পড়তে হয়, রাত্রেবেলা জেগে থাকতে হয়। এই রাত্রেবেলা যখন জেগে থাকি তখন তো আমাদের মেলাটোনিন সিক্রেশনে প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যেতে পারে কিনা, আমাদের স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। কোনো কজ থাকলে অবশ্যই তার ইফেক্ট সৃষ্টি হবে। আপনি যদি দীর্ঘদিন এলোমেলো অবস্থায় আপনার জীবনকে চালিত করেন, ফলাফল আপনাকে পেতে হবে। তবে পরীক্ষার সময় যদি আমরা একটানা 15 দিন, 20 দিন কিংবা 1 মাস শুধু রাতে জাগি দিনে ঘুমাই, কিংবা দিনে জাগি রাতে ঘুমাই, তাহলে আমাদের সার্কেডিয়ান ক্লক বা বায়োলজিক্যাল ক্লকটা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, নিজেকে রিসেট করে নিতে পারে। তবে একদিন রাতে জাগবেন, পরদিন দিনে জাগবেন, তারপর দিন আবার রাতে জাগবেন, এভাবে যদি আপনি অল্টারনেটিভ ভাবে চলতে থাকেন তাহলে আমাদের এই বায়োলজিক্যাল ক্লক কিছুই বুঝতে পারবে না, নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। সো যাদের রাতে পড়ালেখা থাকে, রাতে ডিউটি থাকে, চেষ্টা করবেন মিনিমাম 1 মাস, 1.5 মাস, 2 মাস শুধুমাত্র কন্টিনিউয়াস রাতে এবং দিনে ঘুমাতে। আবার যদি আপনি দিনে পড়েন অবভিয়াসলি আপনি রাতে ঘুমাবেন। আমার তো অনেক পড়া, আমাকে তো রাত্রে জাগতেই হবে না। সিলেবাস সব সময় এমন হয় যে এটা আপনি কমপ্লিট করতে পারবেন না। একজন ভালো স্টুডেন্টও কমপ্লিট করতে পারে না, একজন খারাপ স্টুডেন্টও কমপ্লিট করতে পারে না। এক্ষেত্রে আপনার উচিত হচ্ছে যে সিলেবাস যত বড়ই হোক না কেন আমি দিনে পড়েই শেষ করার চেষ্টা করব, রাতে আমি ঘুমাবো। আমরা কি কফি খেলে দিনের বেলা ভালো কাজ করতে পারবো কিনা? কফির সাথে মেলাটোনিন এবং কর্টিসল বলে আরেকটা স্ট্রেস হরমোন আছে, এটা সবার মধ্যে একটা সম্পর্ক আছে। কফিতে যে ক্যাফেইন আছে এইটা যদি আপনি সকালবেলা খান, সকালবেলা কিন্তু মেলাটোনিন সিক্রেশন বন্ধ হয়ে যায়, তখন স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোন রেইজ করা শুরু করে। এই কর্টিসল হরমোন আপনাকে সারাদিন জাগিয়ে রাখে, এই কর্টিসল হরমোন আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আপনাকে স্ট্রেংথ দেয়। তো ক্যাফেইন যদি আপনি নেন, আপনি কর্টিসলের যে স্বাভাবিক লেভেল এইটাকে কিন্তু ওঠানামা করায় ফেললেন, কারণ ক্যাফেইন কর্টিসল ক্ষরণকে বাড়িয়ে দেয়। সো সকালবেলা আপনার কফি দিয়ে দিন শুরু না করাই ভালো, কারণ আপনার শরীরে অলরেডি কর্টিসল আছে। সো 60 টাকা 100 টাকা খরচ করে কেন আপনি কর্টিসলকে কাজ করতে দিবেন না, আপনার নিজস্ব ক্যাফেইনকে কেন কাজ করতে দিবেন না?
মেলাটোনিন আপনার শরীরের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে এই মেলাটোনিন জিন রেগুলেশনেও একটা প্রভাব রাখে। আপনার শরীরের কোন জিন কখন কোন প্রোটিন তৈরি করবে এবং সেই প্রোটিন কোন ধরনের বিক্রিয়া দিবে, সেই বিক্রিয়া আপনাকে কিভাবে কাজ করিয়ে নিবে, এইটা কিন্তু মেলাটোনিন দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। ধরা হয়ে থাকে প্রায় 15% জিন রেগুলেশন হয় এই মেলাটোনিন দ্বারা। তার মানে আপনার শরীরের একটা বড় অংশ এই মেলাটোনিন নিয়ন্ত্রিত। আপনি যদি রাত্রেবেলা না ঘুমান, আপনি যদি মেলাটোনিন সিক্রেশন না হতে দেন, তাহলে আপনার জিন রেগুলেশন বাধাগ্রস্ত হবে, আপনার দেহের ভেতরে যে কাজকর্ম আছে এগুলো বাধাগ্রস্ত হবে। পুরো ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেলেন, এইগুলো পাওয়ার পর আপনাদের মনে হচ্ছে যে এত কিছু তো কোনোভাবে মানা সম্ভব নয়, তাহলে আমরা কি করতে পারি? দেখুন, মানুষ অভ্যাসের দাস নয়, অভ্যাস অ্যাকচুয়ালি মানুষের দাস হতে পারে। পুরো ব্যাপারটা আসতে হবে নিজের মধ্য থেকে। আপনি নিজেকে সেলফ মোটিভেটেড করবেন, এরপর দেখবেন আপনার নিজের লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারছেন। এখানে একটা ফ্যামিলির বড় প্রভাব আছে। কোনো ফ্যামিলি যদি শেখায় যে রাত 9টার মধ্যে খাওয়া কমপ্লিট করে 9টা, 9:30 বা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, বাচ্চারা সেভাবে শিখবে। বছরের পরে বছর এইভাবে শিখতে শিখতে একটা সময় তারা নিজেকে এই লাইফস্টাইলের মধ্যে আবদ্ধ করতে পারবে। আমরা যখন হোস্টেলে যাই, হোস্টেলে গিয়ে তো রাত্রেবেলা অনেকে জেগে থাকে শব্দ করে, তখন তো ঘুমানো যায় না। তাহলে আমাদের কি হবে? হোস্টেলে রেগুলেশন যারা করে, হোস্টেল যারা কমিটি থাকে কিংবা যারা নিজেদের রুমে থাকো, তারা যদি নিজেদের মধ্যে কথা বলে পুরো ব্যাপারটা সলভ করতে পারো, তাহলে রাত 10টা 11টার মধ্যে তোমরা ঘুমিয়ে যেতে পারবে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে এবং তারপর দিন সারাটা দিন বেস্ট কগনিটিভ বিহেভিয়ার বা বেস্ট কাজ করতে পারবে, বেস্ট আউটপুট দিতে পারবে। প্রত্যেকটা জিনিস নিজেই সলভ করা যায়। তো আপনার যদি মনে হয় যে আপনার ফ্যামিলি থেকে বিষয়টা আসা উচিত, তারা আপনাকে পুশ করলে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ফ্যামিলিকে বায়োলজিক্যাল ক্লক সম্পর্কে জানান। দিনের বেলা সব কাজ করুন, রাতের বেলা ঘুমান। একটা সময় যখন অভ্যাস হয়ে যাবে, তখন পরীক্ষার আগে আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে, রাতের বেলা আপনাকে জেগে থাকতে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।